সবাই ভালো আছো? হ্যালো, সবাই শুনতে পাচ্ছ? জি স্যার। সবাই সবাই ভালো আছো? জি স্যার, ভালো আছি। আপনি কেমন আছেন স্যার? আছি, তোমাদের দোয়াতে ভালো আছি। পড়াশোনা ঠিকঠাক চলছে তো নাকি? জি স্যার। আগের যেগুলো আছে সেগুলো ভালো করে পড়বা, সব সাবজেক্টেই পড়বা ভালো করে, যে স্লাইড গুলো দেখানো হচ্ছে। আর তোমরা পরে যে আপলোড দিয়ে সেগুলো কি দেখো? কোনো জায়গায় যদি কোনো জায়গায় হয় সেগুলো দেখবা, পুরোনো গুলো দেখবা। এই স্লাইডও আছে, আবার ওই আমরা ভিডিও গুলো আপলোড দিয়ে দিই। ঢাকা সিটি কলেজে কিভাবে ওই আপলোড গুলো দেখা হয় সবার জানা আছে? অনেকেই প্রশ্ন করছে নাকি দেখছো? জি না স্যার। আচ্ছা, ওখানে হলো www.dhakacitycollege .edu.bd/hsc। এই ওয়েবসাইট তো সবাই জানো, সবার জানা আছে না ওয়েবসাইটটা? না স্যার। আচ্ছা, হাতের কাছে খাতা কলম থাকলে ওয়েবসাইটের নামটা লিখে নাও, www.dhakacitycollege.edu.bd/hsc। এই ওয়েবসাইটে ঢুকে তোমাদের একটা আইডি আর পাসওয়ার্ড তোমাদের লাগবে। এটা ওখানে করে নিতে হবে, আইডি এবং পাসওয়ার্ড। অনেকেরই হয়তো করা আছে। এবার ওখানে গিয়ে বাম সাইডে দেখবো অনেকগুলো অপশন আছে। ওখানে একটা অপশন আছে লেকচার আপলোড। ওই লেকচার আপলোডে গিয়ে তখন তো ওখানে কোন সাবজেক্টে তুমি লেকচার আপলোড দেখতে চাও, কয় তারিখে দেখতে চাও, এগুলো দিবা, দেখবা যে চলে আসবে। তো আজকে আমি ক্লাস শুরু করছি। হ্যালো স্যার, যে কোনো ক্লাসের হ্যাঁ, বলতেছি যে কোনো ক্লাসেরই যে কোনো ক্লাসেরই ডেট দিবা, কয়টার সময় ক্লাসটা হয়েছিল সেই ক্লাসটা দিবা, কোন গ্রুপে তোমরা সায়েন্স এই গ্রুপটা দিবা, গ্রুপটা দিয়ে তুমি কোনটা দেখবা, বাংলা ফার্স্ট পেপার না বায়োলজি ফার্স্ট পেপার না ফিজিক্স ফার্স্ট পেপার, দিয়ে দেখবা যে চলে আসবে। জি স্যার। আচ্ছা স্যার, আজকে মানে ওখানে পিডিএফ গুলো পাওয়া যাবে? পিডিএফ গুলো আছে, আবার ইগুলো আছে, ভিডিও আপলোডও দেওয়া আছে। আচ্ছা স্যার, আমরা একটু পরে জয়েন করেছিলাম, শুনতে পাইনি স্যার, এটা আবার বলতে পারবেন? বলো। হ্যাঁ হ্যালো, ওই মানে আবার রিপিট করতে বলতিছে কথাটা, তোমাদের মানে কথাটা আমি আবার রিপিট করতে বলতিছে। ও না, আমি ওই বলছিলাম যে ঢাকা সিটি কলেজের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে ঢুকবা। সেই ওয়েবসাইটের নাম কি হ্যাঁ, www.dhakacitycollege.edu.bd/hsc। এখানে ঢুকে তোমাদের একটা আইডি পাসওয়ার্ড করতে হবে, আইডি পাসওয়ার্ড করে সেখানে ঢুকে ওখানে লেকচার আপলোড বলে একটা অপশন আছে, সেই লেকচার আপলোড অপশনে ঢুকে তোমাকে কয় তারিখের ভিডিও দেখবা বা কয় তারিখের পিডিএফ দেখবা, কোন বিষয়ের দেখবা, কোন গ্রুপ সায়েন্স না কমার্স, সেগুলো দিলে তখন তোমাকে দেখাবে যে অমুক তারিখের অমুক পিডিএফ বা ভিডিওটা দেখাবে। আচ্ছা স্যার, ধন্যবাদ। আচ্ছা, স্যার কালকে তো হ্যাঁ, মানে 10টা থেকে 1টা পর্যন্ত কারেন্ট থাকবে না, তো কালকে কিভাবে ক্লাস নিবে? কালকে কিসের জন্য ক্লাস কারেন্ট থাকবে না? কারেন্ট মানে নেট থাকবে না পুরো বাংলাদেশে। মানে ওই যে ওই আইএসপি বিভিন্ন তার কাটা হচ্ছে তো, হ্যাঁ, এটার জন্য ওই যে 20 কোটি টাকা লস ইন্টারনেট হয়েছে। ইন্টারনেট সার্ভিস এটার জন্য প্রোভাইডার। দাবি না মানা হলে নাকি? হ্যাঁ হ্যাঁ, ওরকম একটা আমিও নিউজ শুনেছি, আইএসপি প্রোভাইডার যারা মানে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার, ওরা নাকি একটা এরকম হুমকি দিয়েছে। তো দেখা যাক কি হয়। জি স্যার, ওরা বলছে যে 18 তারিখ থেকে
10টা থেকে 1টা পর্যন্ত সব ধরনের সংযোগ বন্ধ, টিভির ডিশও থাকবে না, নেটও না, থাকবে না। ওরকম বন্ধ থাকলে তো টিচাররাও ক্লাস নিতে পারবে না, তাই না? বন্ধ থাকবে তাইলে। আচ্ছা ঠিক আছে, ওটা কালকের ব্যাপার, কালকে দেখা যাবে। তো আজকে আমি আর ক্লাস শুরু করতেছি। হ্যাঁ আমার ক্লাসে ফ্রি এখন। হ্যাঁ, তো আর সবাইকে ঢাকা সিটি কলেজ অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম জানাচ্ছি। আমি আজকে ক্লাস পরিচালনায় ডক্টর মোহাম্মদ মাহবুব হাসান, সহযোগী অধ্যাপক, ঢাকা সিটি কলেজ। তা আজকের যে লেকচারের টপিক গুলো হলো কোষ প্রাচীরের ভৌত গঠন, রাসায়নিক গঠন, সূক্ষ্ম গঠন, কোষ প্রাচীরের কাজ। আজকে লেকচার তৈরিতে আমাদের জীববিজ্ঞানের যারা আমাদের সহকর্মী, হ্যাঁ, এই স্লাইড তৈরিতে আহ, সহায়তা করেছেন, তাদের সবাইকে কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং যথারীতি আমরা যে সমস্ত রাইটারের বই থেকে আমরা লেকচার তথ্যগুলো নিয়ে থাকি সেগুলো আগের মতোই, হ্যাঁ, 4টা রাইটার আছে, এদের বই থেকে আমরা এই তথ্যগুলো সংগ্রহ করেছি। কোষ প্রাচীর, আমরা প্রথম যে অংশটা বলেছিলাম যে কোষ প্রাচীরের ভৌত গঠন, তো প্রথমে আমরা জেনে নিই যে কোষ প্রাচীর জিনিসটা কি। আমরা সবাই জানি যে উদ্ভিদ কোষে কোষ প্রাচীর আছে আর প্রাণী কোষে কোষ প্রাচীর নেই। তাহলে উদ্ভিদ কোষের প্লাজমা মেমব্রেনের বাইরে যে সেলুলোজ নির্মিত পুরু, দৃঢ়, ভেদ্য ও স্থিতিস্থাপক জড় প্রাচীর থাকে, তাকে কোষ প্রাচীর বলে। তাহলে কোষ প্রাচীর কোথায় আছে? প্লাজমা মেমব্রেন বা কোষঝিল্লির বাইরে থাকবে। এটি নির্মিত সেলুলোজ দ্বারা। এটা পুরু, দৃঢ়, ভেদ্য এবং স্থিতিস্থাপক জড় প্রাচীর থাকে, তাকে কোষ প্রাচীর বলে। আবিষ্কার রবার্ট হুক 1665 সালে অণুবীক্ষণ যন্ত্রে বোতলের কর্ক যখন পরীক্ষা করেন, তখন কর্কের মধ্যে কতগুলো প্রকোষ্ঠ দেখেন, আর এই প্রকোষ্ঠগুলো দেখে সেগুলোর নাম দিয়েছিলেন কোষ প্রাচীর। কাদের থাকে না? প্রাণী কোষ, পরাগরেণু, উদ্ভিদের জনন কোষে কোষ প্রাচীর থাকে না। উদ্ভিদের জনন কোষ বলতে এখানে শুক্রাণু এবং ডিম্বাণু আর পরাগরেণু, এই তিনটাই উদ্ভিদের অংশ, এগুলোতে কোষ প্রাচীর থাকবে না। আর প্রাণী কোষে যেহেতু থাকে না, তাহলে শুক্রাণু, ডিম্বাণু তো এগুলোতে অবশ্যই থাকবে না। তাহলে প্রাণী কোষে কখনোই কোষ প্রাচীর থাকবে না। অবস্থান, উদ্ভিদ কোষে মধ্যপর্দা এবং কোষঝিল্লির মাঝখানে জড় কোষ প্রাচীরের অবস্থান। আচ্ছা, ভৌত গঠন। পরিণত উদ্ভিদ কোষের কোষ প্রাচীরে 3টি স্তর দেখা যায়। একটা হলো মধ্যপর্দা, প্রাইমারি প্রাচীর, সেকেন্ডারি প্রাচীর। তাহলে একটা কোষ প্রাচীরের 3টা অংশ, হ্যাঁ, তাকে আমরা বলছি মধ্যপর্দা, প্রাইমারি প্রাচীর, সেকেন্ডারি প্রাচীর। আমরা ছবিতে ফিরে যাই, ছবিটা সবাই একটু খেয়াল করো। মাঝখানের কালো এই যে ডার্ক যে অংশটা আছে সেটা হলো মধ্যপর্দা। এটা এখানে যে ছবিটা দেখানো হয়েছে, এখানে পাশাপাশি 2টি কোষের কোষ প্রাচীরের ছবি দেওয়া হয়েছে, আর মাঝখানে আছে মধ্যপর্দা। মধ্যপর্দার ডান সাইডে যদি দেখো, ডান সাইডে একটা সবুজ একটা লেয়ার দেওয়া আছে বা একটা স্তর দেওয়া আছে, এটা হলো প্রাথমিক প্রাচীর। আর প্রাথমিক প্রাচীরের ডান সাইডে আরো 3টা অংশ দেখানো হয়েছে, এই 3টা মিলেই হলো সেকেন্ডারি প্রাচীর। তাহলে কালো থেকে যথাক্রমে ডান দিকে যদি আমরা যাই, তাহলে এটা হলো একটা কোষের কোষ প্রাচীর। আবার এই কালো থেকে যদি আমরা বাম দিকে যাই, তাহলে এটা পাশের কোষের কোষ প্রাচীরের অংশ। এখানেও ঠিক তাই, এটা মধ্যপর্দা, প্রাথমিক প্রাচীর, এটা হলো সেকেন্ডারি প্রাচীর। তাহলে এখানে ছবিতে দেওয়া হয়েছে পাশাপাশি 2টি কোষের কোষ প্রাচীরের ছবি এখানে দেওয়া হয়েছে। আর এই 2 কোষ প্রাচীরের, হ্যাঁ, 2 কোষের কোষ প্রাচীরের মাঝখানে আছে কি? মধ্যপর্দা। আচ্ছা, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি মধ্যপর্দা, প্রাথমিক প্রাচীর, সেকেন্ডারি প্রাচীর। এখানে আমরা এখানে দেখতে পাচ্ছি পিট পিয়ার। তাহলে পিট পিয়ারটা কোথায়? এটা হলো মধ্যপর্দা। মধ্যপর্দার ডান সাইডে দেখো প্রাথমিক প্রাচীর নাই, সেকেন্ডারি প্রাচীরও নাই। ঠিক বাম সাইডেও প্রাথমিক প্রাচীর, সেকেন্ডারি প্রাচীর থাকে না। তাহলে এখানে শুধু মধ্যপর্দা আছে। তাহলে আমরা এই যে অংশে শুধু মধ্যপর্দা আছে আর মধ্যপর্দার, হ্যাঁ, যে কোনো একদিকে প্রাথমিক প্রাচীর, সেকেন্ডারি প্রাচীর ইত্যাদি যদি না থাকে, সেই অংশটাকে আমরা বলবো কূপ। কূপ সবাই বুঝেছো? কূপ জিনিসটা কাকে বলে? কূপ জিনিসটা না কাকে স্যার বলে? আরেকবার একটু বলেন। আবার বলতেছি, কি বললাম? এখানে শুধু মধ্যপর্দা আছে। তাহলে মধ্যপর্দার যদি ডান সাইড চিন্তা করি, ডান সাইডে কি কোনো প্রাথমিক প্রাচীর আমরা দেখতে পাচ্ছি?
না না স্যার না। সেকেন্ডারি প্রাচীরও দেখতে পাচ্ছি না না। স্যার। তাহলে এই যে এক সাইড আমরা দেখতে পাচ্ছি না, এটা হলো একটা কোষের কোষ প্রাচীরের কূপ। তাহলে একটা কোষের কোষ প্রাচীরের কূপ কাকে বলবো? যেখানে শুধু মধ্যপর্দা থাকবে, প্রাথমিক প্রাচীর সেকেন্ডারি প্রাচীর থাকবে না, সেই অংশটাই হলো কূপ। থাকবে না। হ্যাঁ, আবার এই কালো মধ্যপর্দার বাম সাইডে খেয়াল করো, এখানেও কিন্তু প্রাথমিক পর্দা, প্রাথমিক প্রাচীর সেকেন্ডারি প্রাচীর নাই। খেয়াল করেছো? বাম সাইডে কিন্তু ফাঁকা। হ্যাঁ, তাহলে এটা কিন্তু জি তার স্যার। এটা কিন্তু তার পাশের কোষের কোষ প্রাচীরের কূপ। তাহলে এখানে কূপ কয়টা? দুইটা। দুইটা। তাহলে এই দুই বিপরীতমুখী কূপ পাশাপাশি অবস্থান করছে। দুই বিপরীতমুখী মুখ, দুই বিপরীতমুখী কূপ একত্রে আমরা বলবো পিট পেয়ার। হ্যাঁ, একটা কূপ আরেকটা কূপের বিপরীতমুখী অবস্থান করছে, এটাই হলো পিট পেয়ার। আর পিট মেমব্রেন কাকে বলবো? যে এই পিট পেয়ার বা কূপ সংলগ্ন এলাকায় শুধু কে আছে? মধ্যপর্দা আছে। তাহলে এই কূপ সংলগ্ন এলাকায় বা পিট পেয়ার এলাকায় এই মধ্যপর্দার নাম হবে পিট মেমব্রেন। এই যে এখানে আমরা লেবেলিং করেছি, এটা হলো পিট মেমব্রেন। ঠিক আছে? তাহলে পিট পেয়ার বা কূপ সংলগ্ন এলাকায় মধ্যপর্দাকে পিট মেমব্রেন বলা হয়। ওকে, তাহলে সবাই এই টার্মগুলো বুঝেছো? স্যার আমার একটা কোশ্চেন আছে এখানে। হ্যাঁ বলো। স্যার এখানে পিট পেয়ার আর পিট মেমব্রেন এর মধ্যে পার্থক্যটা কি? মানে একই চিত্রতে একই না, দেখতে মনে হচ্ছে। নিচে যেটা আমরা দেখাচ্ছি জি স্যার। পিট মেমব্রেন, নিচে যেটা আমরা দেখাচ্ছি পিট মেমব্রেন, এই অ্যারোটা আসলে এই কালোর এখানে যে ঠেকবে, হ্যাঁ অ্যারোটা আসলে ফাঁকা জায়গায় দেওয়া হয়ে গেছে। অ্যারোটা একবারে কালোর এখানে তোমরা চিহ্নিত করবা। ওকে, হ্যাঁ এখানে সমস্যাটা হয়েছে অ্যারোটা। হ্যাঁ অ্যারোটা হবে কালো অংশ পর্যন্ত। ওকে, এবার সবাই ক্লিয়ার? হ্যাঁ, তার মানে এটার মধ্যে এই দুইটার মধ্যে পার্থক্য কোন জায়গায়? হ্যাঁ, পার্থক্য আছে তো। মানে এখানে বলা হচ্ছে হ্যাঁ, কি, পার্থক্যটা একটু বলেন। পিট পেয়ার কি এটা ফাঁকা জায়গা? এটা হচ্ছে পিট পেয়ার। আচ্ছা আমি আবার বলতেছি, তাহলে দুই বিপরীতমুখী কূপকে বলবো এই ফাঁকা, এই এদিকের এই কূপ এদিকের এই কূপ, দুই কূপকে আমরা বলতেছি পিট পেয়ার। আর এই পিট পেয়ারের মাঝে এই যে মাঝখানে যে মধ্যপর্দার অংশটা আমরা বিদ্যমান দেখতে পাচ্ছি, সবাই খেয়াল করেছো? হ্যাঁ, তাহলে পিট পেয়ারের কাছাকাছি বা কূপ হ্যাঁ সংলগ্ন এলাকায় শুধু কে বিদ্যমান আছে? শুধু কে বিদ্যমান পিট পেয়ার এলাকায়? না শুধু মধ্যপর্দা বিদ্যমান না না? শুধু মধ্যপর্দা বিদ্যমান না? হ্যাঁ স্যার মধ্যপর্দা। জি এই স্যার। মধ্যপর্দার নামই হবে জি স্যার। এই মধ্যপর্দার নামই হবে পিট মেমব্রেন। ওকে, তাহলে আমাদের এখানে ভুল, কিন্তু আমরা পিট হ্যাঁ এখানে আমাদের পিট ভুল মেমব্রেন না, এখানেও মানে পেয়ার। দেখতেছি যেটা না পেয়ারও দেখতেছি, মানে দুটারই মানে মাঝখানে একটা করে মধ্যপর্দা। না, তাহলে আমি তফাৎটা বুঝতেছি না তো। এখানে আমরা একটা জিনিস স্যার বলতেছি, যেটা ফাঁকা স্থান ওইটা হচ্ছে স্যার পিট পেয়ার। হ্যাঁ, আর পিট ওটা মেমব্রেনটা, তো পিট পেয়ার স্যার। হ্যাঁ কালোটা হলো পিট স্যার মেমব্রেন। আর মধ্যপর্দা হচ্ছে কি স্যার পিট মেমব্রেন। হ্যাঁ, মধ্যপর্দায় হলো ওই ফাঁকা জায়গায় যে মধ্যপর্দা আছে সেটাই হলো পিট মেমব্রেন। ও হ্যাঁ, এই যে এখন বুঝছি। হ্যাঁ, আচ্ছা এখানে একটু বুঝছি খেয়াল এখন। করো, এখানে একটু খেয়াল করো, এই যে পিট মেমব্রেন যে আমরা লেবেলিং করেছি, এই অ্যারোটা কিন্তু আমরা ফাঁকা জায়গায় দিয়ে দিয়েছি। এই অ্যারোটা যদি আমরা কালো জায়গা পর্যন্ত প্রসারিত করতাম তাহলে আর কোনো প্রশ্ন ছিল না। সবাই এবার বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার এখন বুঝছি আমি। আচ্ছা, হ্যাঁ ধন্যবাদ। স্যার। ওটা মধ্যপর্দার সাথে দুইটা না, নাকি? মধ্যপর্দা হলো এই যে এখানে, এই হ্যাঁ যে আমরা উপরে দেখাচ্ছি না যে মধ্যপর্দা, উপরে দেখাচ্ছি মধ্যপর্দা, খেয়াল করেছো? ওটা যখন জি স্যার। প্রাথমিক প্রাচীরের জি সেকেন্ডারি স্যার। প্রাচীরের মাঝে থাকবে তখন মধ্যপর্দা, কিন্তু যখন হলো পিট পেয়ারের কাছে ওই মধ্যপর্দা থাকবে তখন সেটা হয়ে যাবে পিট মেমব্রেন। আচ্ছা এবার একটু খেয়াল করো, ও তাহলে আমরা, আচ্ছা এবার একটু খেয়াল করো, তাহলে আমরা কি বললাম? কোষ প্রাচীরের কয়টা স্তর রয়েছে? তিনটা। মধ্যপর্দা, প্রাইমারি প্রাচীর, সেকেন্ডারি প্রাচীর। মধ্যপর্দা, তাহলে কোষ প্রাচীরের যে স্তরটি দুইটি পাশাপাশি কোষের মধ্যবর্তী সাধারণ পর্দা হিসেবে অবস্থান করে তার নাম মধ্যপর্দা বা মধ্য ল্যামেলা। আমরা একটু আগে দেখেছি। মাইটোসিস কোষ বিভাজনের টেলোফেজ পর্যায়ে এর সূচনা ঘটে এবং সাইটোকাইনেসিস পর্যায়ে পূর্ণতা পায়। তাহলে মাইটোসিস কোষ বিভাজনের যে লাস্ট স্টেজ টেলোফেজ, সেখানে এর উৎপত্তি ঘটে আর এর পরিপক্কতা পায় সাইটোকাইনেসিসের সময়। এরা তৈরি হয় কখন? সাইটোপ্লাজম থেকে আসা ফ্র্যাগমোপ্লাস্ট এবং গোলজি বডি থেকে আসা পেকটিন জাতীয় ভেসিকলস মিলিতভাবে মধ্যপর্দা সৃষ্টি করে। পেকটিক অ্যাসিড বেশি থাকার কারণে এটি প্রথম দিকে জেলের মতো থাকে। যখন পরিপক্ক হয় তখন এটি সিমেন্টের মতো দুটি কোষকে সংযুক্ত রাখে, আর বিগলিত হয়ে গেলে দুটি কোষ পৃথক হয়ে যায়। ঠিক আছে? তাহলে যখন প্রাথমিক অবস্থায় মধ্যপর্দা থাকবে তখন এটা
জেলির মতো। পরিপক্ক অবস্থায় এটা অনেকটা সিমেন্টের মতো। হ্যাঁ, দুটো কোষকে সংযুক্ত রাখবে। আবার যখন কোষ বিভাজন হবে তখন কোষ বিভাজনের সময় মধ্যপর্দা বিগলিত হয়ে যায়, মানে গলে যায়, যার ফলে দুটি কোষ আলাদা হয়ে যায়। এবার আসছে প্রাথমিক প্রাচীর। আমরা এখানে খেয়াল করেছি এটা হলো মধ্যপর্দা, আর এই মধ্যপর্দার এক সাইডে স্যার মধ্যপর্দা দুই অংশে বিভক্ত না? মধ্যপর্দা দুই অংশে তো বিভক্ত না। মধ্যপর্দা কোথায় দুই অংশে বিভক্ত? মধ্যপর্দা দুই অংশে বিভক্ত না। মধ্যপর্দা দুই অংশে বিভক্ত না। আচ্ছা, এবার আসি আমরা প্রাইমারি প্রাচীর। প্রাইমারি প্রাচীর তাহলে এটা কোথায় থাকবে? এটা থাকবে হলো মধ্যপর্দার অন্ততলে এটা তৈরি হয়। আমরা এখানে খেয়াল করেছি এই যে মধ্যপর্দা, আর এই মধ্যপর্দার অন্ততলে প্রাথমিক প্রাচীর তৈরি হয়েছে। আবার এদিকেও মধ্যপর্দার এই অন্ততলে আরেকটা কোষের প্রাথমিক প্রাচীর তৈরি করেছে। তাহলে এই মধ্যপর্দার উপরে, এখানে মধ্যপর্দার উপরে এই দ্বিতীয় স্তরটি হলো প্রাথমিক প্রাচীর বা প্রাইমারি প্রাচীর। মধ্যপর্দার উপর সেলুলোজ, হেমিসেলুলোজ, গ্লাইকোপ্রোটিন ইত্যাদি জমা হয়ে 1 থেকে 3 মাইক্রোমিটার পুরু পাতলা স্তর হলো প্রাথমিক প্রাচীর। তাহলে এখানে মধ্যপর্দার উপরে যে লেয়ারটা তৈরি হয় সেটা হলো প্রাথমিক প্রাচীর, এটা হলো দ্বিতীয় স্তর। আর এই প্রাচীরটা গঠনে অংশগ্রহণ করে সেলুলোজ, হেমিসেলুলোজ, গ্লাইকোপ্রোটিন। তাহলে এটা হলো একটা পাতলা স্তর, এর পুরুত্ব 1 থেকে 3 মাইক্রোমিটার। সেকেন্ডারি প্রাচীর। প্রাথমিক প্রাচীরের উপরে আমরা এখানে দেখতে পাচ্ছি এই যে প্রাথমিক প্রাচীরের উপরেই, হ্যাঁ, এটা কিন্তু বেশ পুরু স্তর। সেকেন্ডারি প্রাচীরটা এটা হলো তৃতীয় স্তর। তাহলে এই প্রাথমিক প্রাচীরের উপরে স্তরে স্তরে সেলুলোজ, লিগনিন জমা হয়ে যে স্তর সৃষ্টি করে তার নাম সেকেন্ডারি প্রাচীর। তাহলে সেকেন্ডারি প্রাচীরটা হবে পুরু স্তর, এখানে সেলুলোজ এবং লিগনিন থাকবে। হ্যাঁ বলো জিহান, বলো। জিহান বলো। স্যার ভুলে উঠছে স্যার। আচ্ছা, এবার আসি আমরা কোষের পরিণত অবস্থায় সেকেন্ডারি প্রাচীর উৎপত্তি হয়। কোষের পরিণত অবস্থায় সেকেন্ডারি প্রাচীরের উৎপত্তি ঘটে। স্তরটি বেশ পুরু, 5 থেকে 10 মাইক্রোমিটার পুরু। আমরা একটু আগে বললাম যেহেতু এখানে হ্যাঁ কয়টা আমরা অংশ দেখছি, 3টে অংশ দেখতে পাচ্ছি, নীল আমরা এখানে 3টা, এই জন্য এটা অনেক পুরু। তো এখানে 5 থেকে 10 মাইক্রোমিটার পুরু হয়। যেসব কোষে বিপাকীয় কাজ চলে যেমন ভাজক কোষ, সেসব কোষে সেকেন্ডারি প্রাচীর সৃষ্টি হয় না। স্যার হ্যাঁ বলো। রিসার্চ স্তর কি স্যার তিনটে, এটা কি ফিক্সড না কম বেশি হয়? না, ফিক্স 3টাই থাকবে। তিনটে। তবে সব কোষে সেকেন্ডারি প্রাচীর থাকবে না। ওকে স্যার। সব কোষে সেকেন্ডারি প্রাচীর থাকবে না। কোন কোষে সেকেন্ডারি প্রাচীর থাকবে না? ভাজক কোষে। ঠিক আছে? কেন ভাজক কোষে থাকবে না? কারণ ভাজক কোষ হলো বিভাজন ক্ষমতা সম্পন্ন, তোমরা জানো। আর এই বিভাজক ক্ষমতা সম্পন্ন হওয়ার কারণে এসব কোষে বিপাকীয় কাজ খুব বেশি হয়। বিপাকীয় কাজ মানে আমরা বুঝি সবাই, মানে এসব কোষে অনবরত ভাঙ্গা এবং গড়ার কাজ চলে। এই ভাঙ্গা এবং গড়ার কাজকে বলবো বিপাকীয় কাজ। তো বিপাকীয় কাজ বেশি হওয়ার কারণে এসব কোষ বেশি কাজ করে, যার কারণে এরা যখন বিভাজিত হয় তখন কোনো সমস্যা হয় না। তাহলে এই ভাজক কোষে থাকবে না। কোন কোষে থাকবে? ট্রাকিড, ভেসেল ইত্যাদি থাকবে। সেকেন্ডারি পাশে থাকবে কোন কোষে? স্থায়ী কোষে, যেমন জাইলেম, ট্রাকিড, ট্রাকিটটা কি? জাইলেমের একটা অংশ, জাইলেমের মোট 4টা অংশ আছে। হ্যাঁ, একটা হলো ট্রাকিড, একটা হলো ভেসেল, হ্যাঁ, আরেকটা হচ্ছে জাইলেম তন্তু, এরকম কতগুলো এই জাইলেমের অংশ আছে। আচ্ছা, এখন আমরা এটা একটা কোষ কোষ দেখতে পাচ্ছি, এখানে সেন্ট্রালি একটা কোষ, আর এর পাশে আরো 6টা কোষ, 1 2 3 4 5 6। তাহলে আমরা এটা আবার দেখাই যে ওই 3টা লেয়ার কোষ প্রাচীরের। এই মাঝখানের কালো অংশটা হলো মধ্যপর্দা, সবাই খেয়াল করো। মাঝখানের কালো অংশটা হলো মধ্যপর্দা। মধ্যপর্দার সাইডে এক স্তর বিশিষ্ট রয়েছে প্রাথমিক প্রাচীর, সবুজ অংশটা। তারপরে রয়েছে নীল অংশটা, নীল অংশটা হলো সেকেন্ডারি প্রাচীর। হ্যাঁ, তারপরে ভেতরে আমরা দেখতে পাচ্ছি যে মধ্যপর্দার যে ভেতরে, হ্যাঁ, সে মধ্যপর্দার ভেতরে আছে কি প্রাথমিক প্রাচীর, তারপরে আছে সেকেন্ডারি প্রাচীর, তারপরে আরেকটা লেয়ার দেখতে পাচ্ছি আমরা, এটা হলো কোষঝিল্লি। ঠিক আছে, এটা হলো কোষঝিল্লি। আর এই কোষঝিল্লির ভিতরে এটা হলো কোষ গহ্বর, এটা নিউক্লিয়াস। এখানে আমরা একটা অংশ দেখতে পাচ্ছি প্লাজমোডেজমাটা। তাহলে প্লাজমোডেজমাটার অবস্থানটা কোথায়?
প্লাজমোডেজমাটার অবস্থানটা কোথায়, কেউ কি বলতে পারবা? প্লাজমোডেজমাটার অবস্থানটা কোথায়? আকাশস্থানে। ফাঁকা স্থানে। এই ফাঁকা ওই স্থানটার যে নাম ফাঁকা কি ছিল? স্থানে দেখা যাচ্ছে। ওই ফাঁকা স্থানটার নাম কি ছিল? পিট পিট পেয়ার, পিট পেয়ার। মেমব্রেন। বা ওটাকে আমরা পিট আরেকটা পেয়ার। বা আরেকটা অংশ আমরা বলতে পারি কূপ এলাকা, বলতে পারি না? কূপ এলাকা বা পিট পেয়ার। হ্যাঁ, স্যার পিট পেয়ার। হ্যাঁ, তাহলে এই কূপ এলাকা বা পিট পেয়ার সংলগ্ন স্থানে হ্যাঁ দেখা যায় যে পাশাপাশি দুটি কোষের কোষ প্রাচীরে সূক্ষ্ম সাইটোপ্লাজমিক সূত্রক দ্বারা সংযুক্ত থাকে। সূক্ষ্ম সাইটোপ্লাজমিক সূত্রক দ্বারা সংযোগ থাকে, এটাকে আমরা বলবো প্লাজমোডেজমাটা। তাহলে এখানে শুধু মধ্যপর্দায় আছে। তাহলে এই কোষের সাইটোপ্লাজমিক সূত্রক, পাশের কোষের সাইটোপ্লাজমিক সূত্রক এই মধ্যপর্দা দিয়ে পরস্পর যোগাযোগ রক্ষা করে। যে সংযোগ নালী দ্বারা যোগাযোগ রক্ষা করে তাকে আমরা বলবো প্লাজমোডেজমাটা। আমি আবার বলছি, প্লাজমোডেজমাটা। পাশাপাশি দুটি কোষের কোষ প্রাচীরের কূপ এলাকায় যে সূক্ষ্ম সাইটোপ্লাজমিক সূত্রক দ্বারা সংযোগ তৈরি হয় তাকে প্লাজমোডেজমাটা বলে। তাহলে এবার আসছে আমরা কূপ এলাকা। কূপ এলাকা কাকে বলে আমরা বুঝিয়েছি যে মধ্যপর্দার উপর মাঝে মাঝে প্রাথমিক প্রাচীর সৃষ্টি না হলে যে সরু নলাকার গর্তের সৃষ্টি হয় তাই হলো কূপ। এটি প্রাচীরের সবচেয়ে পাতলা এলাকা, আমরা দেখাইছিলাম এই জায়গায় এটা। তাহলে আমরা একদিকে যদি চিন্তা করি তাহলে এটা এখানে শুধু মধ্যপর্দা আছে, প্রাথমিক প্রাচীরও নাই, সেকেন্ডারি প্রাচীরও নাই। কিন্তু যখন আমরা সংজ্ঞা বলছি তখন সেখানে প্রাথমিক প্রাচীর উল্লেখ করেছি। কেউ যদি মনে করো সেকেন্ডারি প্রাচীর দিব তাও হবে, যে মধ্যপর্দার উপরে মাঝে মাঝে প্রাথমিক প্রাচীর ও সেকেন্ডারি প্রাচীর সৃষ্টি না হলে যে সরু নলাকার গর্তের সৃষ্টি হয় তাই হলো কূপ। এটি প্রাচীরের সবচেয়ে পাতলা এলাকা। এবার আসবো পিট মেমব্রেন। দুটি পাশাপাশি কোষের কূপ একটি অপরটির উল্টো দিকে মুখোমুখি অবস্থিত, আর কূপ দুটির মাঝখানে কেবল মধ্যপর্দা থাকে। এই মধ্যপর্দাকে পিট মেমব্রেন বলে। এখানে আমরা দেখাইছিলাম যে এটা এখানে শুধু মধ্যপর্দা আছে, এই মধ্যপর্দাকে আমরা বলবো পিট মেমব্রেন। ঠিক আছে, এদিকেও কূপ এদিকেও কূপ, মাঝখানে শুধু মধ্যপর্দা, তাহলে এই মধ্যপর্দাটা হবে পিট মেমব্রেন। পিট পেয়ার, মুখোমুখি দুটি কূপকে পিট পেয়ার বলা হয়। হ্যাঁ, আমরা এখানে দেখেছি এই যে মুখোমুখি দুটি বিপরীতমুখী যে কূপ রয়েছে এই কূপকে বলবো পিট পেয়ার। প্লাজমোডেজমাটা একটু আগে আমি বুঝালাম যে এটা হলো কোথায় আছে, পিট মেমব্রেন। পিট মেমব্রেন মানে যে মধ্যপর্দা, যে পিট পেয়ার বা কূপ এলাকায় যে মধ্যপর্দা আছে সেটা হলো পিট মেমব্রেন। তাহলে পিট মেমব্রেনে অতি সূক্ষ্ম অনেক ছিদ্র থাকে যাদের মধ্যে উভয় কোষের সাইটোপ্লাজম ক্ষুদ্র ক্ষুদ্র সূত্রক দ্বারা সংযুক্ত থাকে। সংযোগকারী এই সূত্র গুচ্ছকে প্লাজমোডেজমাটা বলে। ঠিক আছে, তাহলে আমরা কূপ, পিট মেমব্রেন, পিট পেয়ার, প্লাজমোডেজমাটা এই সমস্ত জিনিস সবাই বুঝেছি। স্যার। তাহলে আমাদের স্যার, যদি ভৌত গঠন প্লাজমা মেমব্রেন কোনটা স্যার? আমাদের যদি কোষ প্রাচীরের ভৌত গঠন চাই তাহলে আমরা এ পর্যন্ত লিখবো ভৌত গঠন। তাহলে ভৌত গঠন কোন পর্যন্ত লিখবো? আমরা এখান থেকে শুরু করব ভৌত গঠন। এটা হলো 7 নম্বর স্লাইড। 8 নম্বর স্লাইডের ছবিটা দিব, 9 নম্বর স্লাইডে গঠনটা লিখবো, 10 নম্বর স্লাইড দেওয়া দরকার নাই, 11 নম্বর স্লাইড এটাও আমরা দিব। ঠিক আছে, তাহলে আমরা কত কত দেবো? 7, 8, 9 আর 11, এই 4টা স্লাইড আমরা কোষ প্রাচীরের ভৌত গঠন আসলে লিখবো। এবার আমরা যাব কোষ প্রাচীরের রাসায়নিক গঠনে। আমরা এর মধ্যে জেনে ফেলেছি যে কোষ প্রাচীরের স্তর আসলে কয়টি। কোষ প্রাচীরের স্তর 3টি, মধ্যপর্দা, প্রাইমারি প্রাচীর, সেকেন্ডারি প্রাচীর। প্রত্যেকটা রাসায়নিক উপাদানগুলো কি? তাহলে মধ্যপর্দার রাসায়নিক উপাদান তোমরা মনে রাখবা 3টা অংশ। এখানে অধিক পরিমাণে থাকবে পেকটিক অ্যাসিড, তারপরে থাকবে পেকটিন, আর তারপরে থাকবে অল্প পরিমাণে প্রোটোপেকটিন। তাহলে প্রথম কাজটা হবে আমাদের এই 3টে জানা, অধিক পরিমাণে পেকটিক অ্যাসিড, তারপরে পেকটিন, আর তারপরে জানবো অল্প পরিমাণে প্রোটোপেকটিন। এই 3টা অবশ্যই আমাদের লিখতে হবে। তারপরে লিখবা যে পেকটিন জিনিসটা কি। পেকটিন আসলে অদ্রবণীয় ক্যালসিয়াম পেকটেট এবং ম্যাগনেসিয়াম পেকটেট লবণের মিশ্রণ। তাহলে পেকটিন, হোয়াট ইজ পেকটিন? পেকটিন হলো অদ্রবণীয় ক্যালসিয়াম পেকটেট এবং ম্যাগনেসিয়াম পেকটেটের লবণের মিশ্রণ, একে আমরা বলবো পেকটিন। তাহলে পরীক্ষার সময় যদি এটা মনে না থাকে তাও অসুবিধা নেই,
তাহলে তোমরা মধ্যপদার কি লিখবা? অধিক পরিমাণে পেকটিক অ্যাসিড, তারপর হলো পেকটিন, অল্প পরিমাণে থাকবে প্রোটোপেকটিন। এবার আসবো প্রাথমিক প্রাচীর বা প্রাইমারি প্রাচীর। প্রাইমারি প্রাচীরের উপাদান হলো সেলুলোজ, হেমিসেলুলোজ আর গ্লাইকোপ্রোটিন। এখানে তিনটা জিনিস আমরা মনে রাখবো, সেলুলোজ, হেমিসেলুলোজ, গ্লাইকোপ্রোটিন। আচ্ছা, এবার আসবো হেমিসেলুলোজ। তাহলে হেমিসেলুলোজ কি কি আছে? জাইলেন্স, অ্যারাবান্স, গ্যালাকট্যান্স ইত্যাদি পলিস্যাকারাইড দিয়ে হেমিসেলুলোজ গঠিত। কি কি? জাইলেন্স, অ্যারাবান্স, গ্যালাকট্যান্স ইত্যাদি পলিস্যাকারাইড দিয়ে হেমিসেলুলোজ গঠিত। আচ্ছা, আরো একটা গ্লাইকোগ্লুকান নামক আরো একটা হেমিসেলুলোজ আছে। এরা কোষ প্রাচীর গঠনে ক্রস লিঙ্ক হিসেবে কাজ করে। আসলে এই যে প্রাথমিক প্রাচীর যেটা তৈরি হয়েছে, এটা এর এই সবুজ যে লেয়ারটা, এই প্রাথমিক প্রাচীরে অনেক ধরনের উপাদান আছে। কি কি উপাদান আছে? এখানে আমরা দেখলাম সেলুলোজ আছে, বিভিন্ন ধরনের হেমিসেলুলোজ আছে, গ্লাইকোপ্রোটিন আছে। এই উপাদানগুলোকে আড়াআড়ি ভাবে সংযুক্ত করার জন্য ক্রস লিঙ্ক হিসেবে কাজ করবে জাইলোগ্লুকান নামক হেমিসেলুলোজ। আচ্ছা, এবার আসবো সেকেন্ডারি প্রাচীর। সেকেন্ডারি প্রাচীর বিভিন্ন কোষের সেকেন্ডারি প্রাচীরে, বিভিন্ন কোষের কোষ প্রাচীরে সেকেন্ডারি প্রাচীর তৈরিতে বিভিন্ন উপাদান ভূমিকা রাখে। এর মধ্যে প্রধানত সেলুলোজ, লিগনিন, সুবেরিন, কিউটিন, মম, ট্যানিন, খনিজ পদার্থ, সিলিকন, ক্যালসিয়াম অক্সালেট, কার্বনেট ইত্যাদি। তাহলে খনিজ পদার্থ হিসেবে তিনটা, সিলিকন, ক্যালসিয়াম অক্সালেট, কার্বনেট। আচ্ছা, এখানে মম জিনিসটা সবাই বুঝো? মম, না। মম দেখো না, এই যে আমরা যে মোমবাতি জ্বালাই, হ্যাঁ, সেটাই হলো, এটা দেখছি। হ্যাঁ সেটাই হলো মম। মম আসলে এক ধরনের লিপিড। আবার এখানে কিউটিন, কিউটিন গুলো হলো এক ধরনের লিপিড, কিউটিনও হলো এক ধরনের লিপিড। আর সেলুলোজ তো তোমরা সবাই জানো, সেলুলোজটা কি? সেলুলোজটা হলো এক ধরনের শর্করা। তাহলে আমরা এখানে বিশ্লেষণ করলে দেখতে পাচ্ছি, ট্যানিন কি স্যার? হ্যাঁ ট্যানিন ও ট্যানিনটা হলো, আমরা প্রথম ক্লাসে তো ট্যানিন সম্পর্কে একটু ধারণা দিয়েছিলাম। ট্যানিনটা হলো বর্জ্য পদার্থ, ট্যানিনটা হলো বর্জ্য পদার্থ, উদ্ভিদ কোষের এটা বর্জ্য পদার্থ। আচ্ছা, এবার আসছি আমরা কোষ প্রাচীরের মধ্যে সবচেয়ে বেশি পরিমাণে আছে সেলুলোজ, কত পার্সেন্ট? 40। সেকেন্ড পজিশনে আছে পেকটিন 30, থার্ড পজিশনে হেমিসেলুলোজ 20%, আর সবচেয়ে শেষে আছে গ্লাইকোপ্রোটিন 10%। তাহলে যদি কোষ প্রাচীরের রাসায়নিক গঠন চাই, তাহলে তোমরা এই সবটাই তুলে দিবা। হ্যাঁ, আর এই রাসায়নিক গঠন লেখার সময় তোমাদের কিন্তু ওই কোষ প্রাচীরের ছবির প্রয়োজন নাই। স্যার পিট পেয়ার আর পিট মেমব্রেন কোষ প্রাচীরের স্তর না? হ্যাঁ, বলো বলো। পিট পেয়ার আর পিট পিট মেমব্রেন, পেয়ার আর পিট মেমব্রেন হ্যাঁ, কোষ প্রাচীরের স্তর নয় এগুলা? পিট পেয়ার আর পিট মেমব্রেন না, এটা কোষ প্রাচীরের স্তরের মধ্যে পড়বে না। পিট পেয়ার, পিট মেমব্রেন এগুলো কোষ প্রাচীরের স্তরের মধ্যে পড়বে না। এটা হলো কারণ এখানে তো কোষ প্রাচীরের সবগুলো লেয়ার থাকে না। পিট পেয়ারে কি কোষ প্রাচীরের সবগুলো লেয়ার আছে? শুধু কোন লেয়ারটা থাকে বা কোন কোন স্তরটা থাকে? মধ্যপদ্মা। মধ্যপর্দা। কারণ ওখানে প্রাথমিক প্রাচীর, সেকেন্ডারি প্রাচীর কিছুই নাই, এই জন্য ওখানে সব লেয়ার থাকবে না। ও আচ্ছা, বুঝছি। আচ্ছা, এবার আসছি আমরা কোষ প্রাচীরের সূক্ষ্ম গঠন। তাহলে কোষ প্রাচীরের আমরা ইতিমধ্যে জানলাম যে কোষ প্রাচীরের প্রাথমিক প্রাচীর, কোষ প্রাচীরের সেকেন্ডারি প্রাচীর। হ্যাঁ, এই স্তরগুলোতে প্রধানত কে উপস্থিত ছিল? সেলুলোজ। সেলুলোজ আসলে হলো একটি পলিস্যাকারাইড, একটা জটিল পলিস্যাকারাইড। আর এই পলিস্যাকারাইড কার পলিমার? 6 কার্বন বিশিষ্ট বিটা ডি গ্লুকোজের অসংখ্য অণু দ্বারা এই পলিস্যাকারাইড বা সেলুলোজ গঠিত। তাহলে সেলুলোজের ক্ষুদ্রতম এককের নাম কি? বিটা ডি গ্লুকোজ। এখন এই আলফা ডি গ্লুকোজ, বিটা ডি গ্লুকোজ এই জিনিসগুলো কি, সেটা আমরা যখন কোষ রসায়ন চ্যাপ্টার পড়াবো, মানে 3 নম্বর চ্যাপ্টার পড়াবো, তখন আমরা আলফা ডি গ্লুকোজ কিভাবে হলো, বিটা ডি গ্লুকোজ কিভাবে হলো, সেগুলো আমরা বিস্তারিত জানাবো। আপাতত এটুকু জেনে রাখো যে সেলুলোজ হলো একটা পলিস্যাকারাইড, আর এর মনোমার বা ক্ষুদ্রতম একককে বলবো বিটা ডি গ্লুকোজ। বিটা ডি গ্লুকোজ একটি মনোস্যাকারাইড, অসংখ্য বিটা ডি গ্লুকোজ অণু নিয়ে একটি সেলুলোজ গঠিত। আবার নিচের প্যারায় আমরা খেয়াল করছি 1000 থেকে 3000 সেলুলোজ অণু নিয়ে
1000 থেকে 3000 সেলুলোজ অণু নিয়ে একটি সেলুলোজ চেইন গঠিত হয়। তাহলে একটা সেলুলোজ চেইন গঠনে 1000 থেকে 3000 সেলুলোজ অণু অংশ নেয়। 100 সেলুলোজ চেইন মিলে একটা ক্রিস্টালাইন মাইসেলি গঠন করে। তাহলে 100 সেলুলোজ চেইন মিলে একটা ক্রিস্টালাইন মাইসেলি গঠন করে। আর এই মাইসেলিকে বলা হচ্ছে কোষ প্রাচীরের ক্ষুদ্রতম গাঠনিক একক। আবার নিচের প্যারায় খেয়াল করো, 20টি মাইসেলি মিলে একটি মাইক্রোফাইব্রিল গঠন করে। 20টি মাইসেলি মিলে একটি মাইক্রোফাইব্রিল গঠন করে। 250টি মাইক্রোফাইব্রিল মিলে একটি ম্যাক্রোফাইব্রিল গঠন করে। ম্যাক্রোফাইব্রিল মিলিতভাবে একটি তন্তু গঠন করে। স্যার শুনতে তো প্রবলেম হচ্ছে স্যার। হ্যাঁ বলো। স্যার কার ওখানে যেন শব্দ হচ্ছে। কি আমার এখান থেকে শব্দ হচ্ছে? না স্যার, তাহলে অন্য না কারো স্যার, ওখান অন্য থেকে। কারো ওইখান থেকে। তাহলে যে এই শব্দ করছো সে মিউট হয়ে যাও। হ্যাঁ, স্বেচ্ছায় মিউট হয়ে যাও, তাহলে সবার জন্য সেটা সুবিধা হবে, আমার জন্য। আচ্ছা, তাহলে আমরা এখানে একটা অ্যারো চিহ্ন দিয়ে সবাইকে বুঝাচ্ছি। এখানে আমরা প্রথমে অ্যারো দিয়েছি সেলুলোজ। সেলুলোজ মানে এখানে হলো সেলুলোজ। তাহলে সেলুলোজ কতগুলো সেলুলোজ মিলে একটা সেলুলোজ চেন, কতগুলো সেলুলোজ অণু নিয়ে একটা সেলুলোজ চেন তৈরি হয়? 1000 থেকে 3000। হ্যাঁ, 1000 থেকে 3000 সেলুলোজ নিয়ে একটি সেলুলোজ চেইন। অ্যারোর এখানে সেলুলোজ চেইনটা এখানে দেওয়া হয় নাই, ঠিক আছে? তাহলে এখন আমরা আসবো কতগুলো সেলুলোজ চেইন মিলে একটা মাইসেলি? 100 100। হ্যাঁ, এবার 100 সেলুলোজ কতগুলো চেইন মাইসেলি দিয়ে মিলে একটা মাইক্রোফাইব্রিল? 20টি মাইসোলিন দিয়ে 20টি। আবার কতগুলো মাইক্রোফাইব্রিল নিয়ে একটা মাইক্রোফাইব্রিল? 250 বা 250। আর অনেকগুলো, মানে এখানে সংখ্যায় দেওয়া নাই, অনেকগুলো ম্যাক্রোফাইব্রিল মিলে একটা তন্তু তৈরি হবে বা ফাইবার তৈরি হবে। আর এই তন্তু বা ফাইবারই হলো আসলে প্রাথমিক প্রাচীর। তাহলে এইভাবে আমাদের সিকোয়েন্স অনুযায়ী মনে রাখলেই হবে। তাহলে আমরা এটা না দেখে একজন কেউ বলতে পারবা না দেখে? তাহলে প্রথমে আমরা কি বলবো? সূক্ষ্ম গঠনে কতগুলো সেলুলোজ চেইন থাকবে? 1 থেকে 3000। 1 থেকে 3000। ওরকম বলবো না, 1000 থেকে 3000। 1000 থেকে 3000 সেলুলোজ অণু নিয়ে একটা সেলুলোজ চেইন। সরি, হ্যাঁ ঠিক আছে, 1000 থেকে 3000 সেলুলোজ অণু নিয়ে একটা সেলুলোজ। 100 সেলুলোজ নিয়ে। হ্যাঁ, এবার আমরা বলবো কতগুলো সেলুলোজ চেইন নিয়ে, হ্যাঁ কতগুলো সেলুলোজ চেইন নিয়ে একটা 100 সেলুলোজ 100 সেলুলোজ চেইন দিয়ে 100 সেলুলোজ চেইন দিয়ে মিলিত মাইসেলি হবে। হবে। কতগুলো মাইসেলি নিয়ে একটা মাইক্রোফাইব্রিল? 20টি স্যার। আবার কতগুলো মাইক্রোফাইব্রিল নিয়ে একটা ম্যাক্রোফাইব্রিল? 250টি। 250টি। আর অনেকগুলো ম্যাক্রোফাইব্রিল মিলে তৈরি করবে ফাইবার বা তন্তু। তন্তু বা ফাইবার, প্রাথমিক। একটি তন্তু বা ফাইবার গঠন করে। হ্যাঁ, গঠন করে। তন্তু বা ফাইবারই মূলত প্রাথমিক প্রাচীর। আচ্ছা, কোষ প্রাচীর কাজ। তাহলে কোষের সুনির্দিষ্ট আকৃতি দান করা, বাইরের আঘাত থেকে ভেতরের সজীব বস্তুকে রক্ষা করা, প্রয়োজনীয় শক্তি ও দৃঢ়তা প্রদান করা, পানি ও খনিজ লবণ শোষণ ও পরিবহনে সাহায্য করা, কোষ বিভাজনের সময় এক কোষ থেকে অন্য কোষকে পৃথক করা, কোষ প্রাচীরের কূপ এলাকা দিয়ে প্রয়োজনীয় বস্তু কোষের ভেতরে বা বাইরে চলাচল করে থাকে। ওই যে আমরা বলেছিলাম প্লাজমোডেজমাটা, এই প্লাজমোডেজমাটার মাধ্যমে এক কোষের উপাদান আরেক কোষে যেতে পারে। বহি ও অন্ত উদ্দীপনার পরিবাহক রূপে প্লাজমোডেজমাটা কাজ করে। তাহলে বহি ও অন্ত উদ্দীপনার পরিবাহক রূপে প্লাজমোডেজমাটা কাজ করে। তাহলে কাজগুলো সবাই বুঝেছো? জি স্যার। জি স্যার। জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, এখন কি কারো কোনো প্রশ্ন আছে আজকের লেকচারে? স্যার প্লাজমা মেমব্রেন কাকে বলে? কি বললা? স্যার প্লাজমা মেমব্রেন। প্লাজমা মেমব্রেন হলো কোষ ঝিল্লির সিনোনিম। কোষ ঝিল্লির ইংলিশ নাম হলো প্লাজমা মেমব্রেন। তো কোষ ঝিল্লি তো আমরা আগের ক্লাসে পড়িয়েছি। না স্যার, কোন আগে ক্লাসে স্যার ছিলেন? আগের ক্লাসে উপস্থিত ছিল না? আরেকবার বুঝিয়ে দিয়ে। না স্যার। তো আগের ক্লাসে ওটা একটু এটা স্লাইড বা ভিডিওটা দেখলে হয়ে যাবে।
হ্যাঁ, ওটা দেখলে জি বুঝে স্যার যাবে। দেখে নেবো স্যার। আচ্ছা, আর আজকের ক্লাসে আর কারো কোনো প্রবলেম থাকলে বলো। না, আজকে কোনো কোশ্চেন নেই। না স্যার টিউশন নেই। তোমাদের কোশ্চেন না থাকলে কিন্তু আমার কোশ্চেন শুরু হয়ে যাবে, এই জন্যই বলতেছি। নাই। আচ্ছা, এবার আমার প্রশ্ন শুরু হচ্ছে। পেকটিন, হোয়াট ইজ পেকটিন? পেকটিন কাকে বলে? যে পারবা হাত তুলতে পারো বলে বলো। পেকটিন, হোয়াট ইজ পেকটিন? পেকটিন কাকে বলে? অ্যানসার দাও কেউ। পেকটিন হলো ভেসিকল জাতীয় এক ধরনের পদার্থ, তাই না? এটা কি দ্বারা গঠিত? পেকটিন? এটি কি দ্বারা গঠিত? হ্যাঁ, স্যার পেকটিন দিয়ে গঠিত। এক ধরনের লবণ, সেই লবণগুলোর নাম কি? পেকটিন এক ধরনের এক লবণ দ্বারা গঠিত, সেই লবণগুলোর নাম কি? অদ্রবণীয় ক্যালসিয়াম পেকটেট এবং ম্যাগনেসিয়াম পেকটেট। লবণের ম্যাগনেসিয়াম মিশ্রণকে আমরা বলবো পেকটিন। পেকটিন। পেকটিন কোথায় জি। থাকে? পেকটিন পেকটিন তো ওই যে মধ্যপর্দাতে থাকে। হ্যাঁ, পেকটিন মধ্যপর্দায় থাকে। আচ্ছা, এবার আমরা আসছি আরেকটা জিনিস। প্রাথমিক প্রাচীরে যে হেমিসেলুলোজ থাকে, প্রাথমিক প্রাচীরে যে হেমিসেলুলোজ থাকে, কি কি হেমিসেলুলোজ গঠনে কি কি শর্করা থাকবে? কি কি শর্করাগুলোর শর্করা নাম থাকবে? বলতে পারবা? কি কি হেমিসেলুলোজ ছিল? জাইল্যান্স, তারপর অ্যারাবান্স, আরেকটা ছিল গ্যালাকট্যান্স, আর আরেকটা ছিল জাইলোগ্লুকান। এই যে এখানে কি কি আছে? জাইল্যান্স, অ্যারাবান্স, গ্যালাকট্যান্স, আর একটা জাইলোগ্লুকান। আচ্ছা, কোষ প্রাচীরে সবচেয়ে কোন উপাদানটা বেশি, সেলুলোজ না হেমিসেলুলোজ? স্যার সেলুলোজ কত পার্সেন্ট থাকে? 40%। 40% 40% থাকে। আচ্ছা, এবার বলো প্লাজমোডেজমাটা কাকে বলে? প্লাজমোডেজমাটা কাকে বলে? স্যার এটা আমি কোশ্চেন দুটি করতে কোশ্চেন পারবো আসখানে না। যেখানে কূপ এলাকায় সাইটোপ্লাজমীয় অঙ্গাণু একজন বলো, চলাচল করে। আবার বলো, আবার একটু প্রথম থেকে বলো প্লাজমোডেজমাটা। স্যার ফিড পেয়ারের মধ্য দিয়ে পিট পেয়ার মানে পিট পেয়ার এলাকায় বলো, পিট পেয়ার এলাকায় পিট যে ফিড পেয়ার এলাকায় সাইটোপ্লাজমীয় অঙ্গাণুগুলো চলাচলের যে সূক্ষ্ম আচ্ছা, আমি বলতে চাবার। গর্তের মতো সৃষ্টি করে সেটাই। আচ্ছা, আমি বলছি, সবাই আবার ভালো করে শোনো। তাই এটার অবস্থানটা আসলে কোথায়? কূপ এলাকায়। কোথায় অবস্থান? কূপ এলাকায়, বা কূপ আমরা এলাকা। বলতে পারি পিট পেয়ার এলাকায়। এবং এটা কোথায় থাকবে? পিট মেমব্রেনে। পিট মেমব্রেনে কতগুলো সূক্ষ্ম সাইটোপ্লাজমিক সূত্রক থাকবে? পিট মেমব্রেনে কতগুলো সূক্ষ্ম সাইটোপ্লাজমিক সূত্রক থাকবে? আর এই সূত্রকগুলোই একটা কোষের থেকে আরেকটা কোষের মধ্যে সাইটোপ্লাজমিক সংযোগ রক্ষা করবে। হ্যাঁ, এই সংযোগটাকে বলবো প্লাজমোডেজমাটা। আমি আবার বলছি, এর অবস্থানটা কোথায়? পিট পিয়ার এলাকায় বা কূপ এলাকায়। আর এই পিট মেমব্রেনে কতগুলো সূক্ষ্ম সাইটোপ্লাজমিক সূত্রক দ্বারা যে সংযোগ সৃষ্টি হয় দুটি কোষের মধ্যে, এই সংযোগটাকে বলবো প্লাজমোডেজমাটা। সবাই বুঝছো প্লাজমোডেজমাটা? হ্যাঁ Yes, sir. স্যার, বুঝছি। আচ্ছা, এবার এখানে বলো দেখি, এখানে কয়টা প্লাজমোডেজমাটা থাকতে পারে এই এই কোষটাতে? দুইটা। হ্যাঁ, দুইটা, ঠিক আছে। দুইটা। হ্যাঁ, দুইটা। এখানে একটা থাকতে পারে। জি স্যার। হ্যাঁ। সেলুলোজের ক্ষুদ্রতম এককের নাম কি? সেলুলোজের ক্ষুদ্রতম মনোমার বা এককের নাম কি? সেলুলোজ কি দ্বারা গঠিত? সেলুলোজ কি দ্বারা গঠিত? বিটা ডি গ্লুকোজ। সেলুলোজ হলো বিটা ডি গ্লুকোজের পলিমার। বুঝছো? সেলুলোজ হলো বিটা ডি গ্লুকোজের পলিমার। জি। আর সবাই চ্যাট বক্সে দিয়ে দিও, তোমাদের রোল আর নামগুলো দিয়ে দিও। আর বেশি সময় নাই। হ্যাঁ, তো আবার পরবর্তী হ্যাঁ। ক্লাসে দেখা হবে। সবাই ভালো থাকো।